নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। দীপান্বিতা অমাবস্যায় বাঙালির সর্বজনীন কালী পুজো করে মহালয়ার ঠিক 30টি তিথি পর। এছাড়াও বিভিন্ন তিথিতে কালী পুজো হয়। এবছর দীপান্বিতা অমাবস্যার তিথি পড়েছে 24শে অক্টোবর। কিন্তু বাংলার রাজনীতিতে কালী পুজো আজ থেকেই শুরু হয়ে গেল। মহুয়া মৈত্রের টুইটকে হাতিয়ার করতে হই হই করে নেমে পড়েছে বিজেপি। কিন্তু এইদিকে এখন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। জুন মাসটা প্রায় নির্জলা কাটল। জুলাই মাসেও বরুণ দেব হাত উপর করছেন না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ এখনো ছাতা রেনকোট সেভাবে ব্যবহার করার সুযোগ পাননি। ওদিকে মুম্বাই শহর ভেসে যাচ্ছে। কালী বিতর্ক সেখানেও ইস্যু হয়ে গেছে। শিবসেনা মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, শুধু হিন্দু দেবদেবীর ওপর মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগ হবে, আর বাকিদের ক্ষেত্রে ধর্মীয় স্পর্শকাতরতার কথা বলে মিপে পা ফেলা হবে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। ঠিকই, অবশ্যই যুক্তির দিক দিয়ে কোনো সমস্যা নেই। শিবসেনা নেত্রী খুব স্বাভাবিকভাবেই এমন প্রতিক্রিয়াই দেবেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রিয়াঙ্কা চতুর্বেদী কোন শিবসেনা? উদ্ধব ঠাকরের শিবসেনা নাকি একনাথ শিন্ডের শিবসেনা? মহারাষ্ট্রের শিবসেনা এখন দুই ভাগে বিভক্ত, মার্সিডিজ এবং অটো রিক্সা। বুঝিয়ে বলছি। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রথম জীবনে অটো চালাতেন, আর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তার প্রিয় বাহন মার্সিডিজ। উদ্ধব গাড়ি চালাতে বেশ ভালোবাসেন, নিজেই ড্রাইভ করেন মাঝে মাঝে। উদ্ধব একনাথ শিন্ডেকে অটো চালক বলে খোঁটা দিচ্ছেন বারবার, আর একনাথ বলেছেন তার অটো মার্সিডিজকে রেসে হারিয়ে দিয়েছে। উদ্ধব অভিযোগ করেছেন একনাথ তার পিঠে ছুরি মেরেছেন। একনাথের দাবি, জনাদেশের অপমান করেছেন উদ্ধব ঠাকরে নিজেই। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে শিবসেনাকে হিন্দুত্ব থেকে দূরে টেনে নিয়ে গেছেন। এদিকে শহরের জ্বরের লেভেল বেড়েই চলেছে। বৃষ্টি এমন বেকাবু, কিছুতেই সামলানো যাচ্ছে না। মহারাষ্ট্রে চড়ছে করোনার গ্রাফ। তাতে কি? চতুর্থ ঢেউয়ে মৃত্যুর হার কম, সরকারও নিশ্চিন্ত। আর শিবসেনার দুই শিবিরের মধ্যে মনের সঙ্গে কাদা ছোটাছুটি চলছে। রাজনৈতিক মহল বলছে অটো আর মার্সিডিজের যুদ্ধ। বৃষ্টিতে ভেসে যাচ্ছে মুম্বাই, বিপর্যস্ত নাগরিক জীবন। কিন্তু রাস্তার থেকেও বেশি কাদা ছোড়াছুড়ি এখন রাজনীতিতে, বিশেষ করে একটি পার্টিতে। শিবসেনা দুই শিবিরে কাদা ছোড়াছুড়ি চলছে। মঙ্গলবার সেনাভবনে দলের মহিলা কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন উদ্ধব। সেখানে বিক্ষুব্ধদের বিরুদ্ধে ক্রোধ উগরে দেন উদ্ধব। তিনি বলেন, চক্রান্ত করে মহারাষ্ট্রে সরকার ফেলা হয়েছে। কার চক্রান্ত তা বিধানসভা কক্ষেই বোঝা গেছে। শিন্ডে নিজের বক্তব্যেই সব ফাঁস করে দিয়েছেন। উপমুখ্যমন্ত্রী শিন্ডেকে থামানোর চেষ্টা করছিলেন। অটোরিকশার ব্রেক ফেল হয়েছে, কে থামাবে? আগে বলতো আঘাড়ি সরকার 3 চাকায় চলছে, এখন 3 চাকার চালক সরকার চালাচ্ছে। প্রথম জীবনে অটোরিকশা চালাতেন একনাথ শিন্ডে। উদ্ধব ঠাকরের ইঙ্গিত সেদিকেই। গত 21শে জুনও বিধানসভা কক্ষে উদ্ধব বলেছিলেন অটোরিকশার ব্রেক ফেল হয়ে গেছে। উদ্ধবের বিদ্রুপের জবাবে শিন্ডে বলেছেন অটোরিকশা মার্সিডিজকে পিছনে ফেলে দিয়েছে। रिक्शा ने मर्सिडीज को पीछे छोड़ दिया, क्योंकि ये सरकार जो है ये सर्वसामान्य लोगों के लिए सरकार है। মজার বিষয় হচ্ছে উদ্ধব ঠাকরের প্রিয় গাড়ি মার্সিডিজ। শুধু তাই নয়, তিনি ড্রাইভ করতেও ভালোবাসেন। মহারাষ্ট্রের রাজনীতি এখন যানবাহনে এসে ঠেকেছে। উদ্ধবের মার্সিডিজ বনাম শিন্ডের অটো। অতীতে নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে ব্যঙ্গ করে ঠকেছে কংগ্রেস। শিন্ডে ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন তাকে যতই হেয় করা হোক, খোদ প্রধানমন্ত্রীর সমর্থন তার সঙ্গে রয়েছে। आदरणीय प्रधानमंत्री नरेंद्र जी मोदी साहब ने मुझे ये भी कहा,
इस राज्य को आगे बढ़ाओ, राज्य को विकास की ओर ले जाओ, इस राज्य में जितने भी डेवलपमेंट के प्रकल्प है वो करो। केंद्र सरकार और मैं खुद आपके पूरे पीछे पूरी ताकत से खड़े हैं। থানের এক শিব সৈনিকের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর যোগাযোগ, উদ্ধবের নিশ্চয়ই এই তথ্য হজম হবে না। শিবসেনাকে শেষ করতে বিজেপি একনাথ শিন্ডেকে ব্যবহার করছে, অভিযোগ উদ্ধবের। শিন্ডের পাল্টা অভিযোগ, উদ্ধবই শিবসেনাকে পথভ্রষ্ট করেছেন। हिंदुत्व की बात जब जब हिंदुत्व के मुद्दे आए, सावरकर जी का मुद्दा आया और कई मुद्दे आए, मुंबई बॉम्ब ब्लास्ट का मुद्दा आया, दाऊद का मुद्दा आया और भी कई मुद्दे जब आते थे तो हम कुछ भी निर्णय नहीं ले पा रहे थे। রাজনৈতিক মহলের মতে শুধু সরকার বদলেই মহারাষ্ট্রে যুদ্ধ শেষ হচ্ছে না, দীর্ঘমেয়াদে হিন্দুত্ব রাজনীতির ব্যাটেন ছিনিয়ে নেওয়াই বিজেপির লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিবসেনার প্রতীক তীরধনুক আর পতাকায় থাকে বাঘের মুখ। এরপর থেকে ছোট করে অটো অথবা মার্সিডিজের ছবিও পতাকায় রাখতে পারেন কর্মীরা। শিন্ডের অনুগামী উদ্ভবের বুঝতে সুবিধা হবে আমাদের। উদ্ভব অভিযোগ করেছেন শিন্ডেকে ব্যবহার করে শিবসেনাকে শেষ করে ফেলতে চাইছে বিজেপি। দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী হয়েছেন বটে, কিন্তু পিছন থেকে তিনিই সরকারটা চালাবেন এবং শিন্ডেকে পুতুল করে বসিয়ে রাখা হবে। উদ্ভব একটু দেরিতে বুঝেছেন, কিন্তু ভুল বোঝেননি। উদ্ভব জমানার বকেয়া কাজগুলোতে ইতিমধ্যেই নতুন সরকার হাত দিয়েছে। তার মধ্যে মেট্রো রেলের কারশেড প্রকল্পটি অন্যতম। অ্যারে কলোনি শহরের মধ্যে জঙ্গল, মুম্বাইয়ের ফুসফুস। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই একনাথ শিন্ডের প্রথম সিদ্ধান্ত, এখানেই তৈরি হবে মেট্রো রেলের কারশেড। পরিবেশ কর্মীরা ফের প্রতিবাদ জানাতে রাস্তায়। আর নতুন সরকারের শুরুতেই প্রমাণিত, শিন্ডে মুখ্যমন্ত্রী হলেও সরকার আসলে চালাচ্ছেন দেবেন্দ্র ফডনবিস। ঘটনার পরম্পরার দিকে নজর রাখলেই সেটা জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। 2019 মহারাষ্ট্রে তখন বিজেপি শিবসেনা জোট সরকার, দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী। ফডনবিস সিদ্ধান্ত নেন মুম্বাইয়ে অ্যারে কলোনিতে কারশেড তৈরির জন্য মুম্বাই মেট্রো রেল কর্পোরেশনকে জমি দেওয়া হবে। শিবসেনার আপত্তি থাকলেও তারা তা মেনে নিতে বাধ্য হয়। একনাথ শিন্ডেও সেদিন এই আপত্তির শরিক ছিলেন। সবুজ ধ্বংসের প্রতিবাদে শুরু হয় আন্দোলন। ভোটের পর বিজেপি শিবসেনা জোট ভেঙে যায়। 2019 নভেম্বরে নতুন মহাজোট সরকারের মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী হয়েই উদ্ধব ঘোষণা করেন অ্যারে কলোনিতে মেট্রোর কারশেড হবে না। উদ্ধব সিদ্ধান্ত নেন মেট্রোর কারশেড হবে মুম্বাই শহরতলির কঞ্জুর মার্গে। প্রতিবাদ জানান ফডনবিস। উদ্ধবের যুক্তি ছিল গাছ কাটা ঠিক হবে না। ফডনবিসের যুক্তি ছিল অ্যারে কলোনিতে যদি কারশেড না হয় তাহলে মেট্রোর কাজে সমস্যা হবে, অসুবিধে হবে মুম্বাইবাসী। কঞ্জুর মার্গে জমির সমস্যা থাকায় 2020 সালে কেন্দ্রীয় সরকার বম্বে হাইকোর্টে মামলা করে। কারশেডের কাজ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে মেট্রো রেলের কাজও থমকে যায়। এবার বিজেপির সমর্থনে গদিতে বসে ফডনবিসের কথা মেনে নিতে বাধ্য হলেন একনাথ শিন্ডে। অ্যারে কলোনিতেই ফিরে এলো মেট্রো রেলের কারশেড। ফডনবিসের মন্তব্য, অ্যারে কলোনিতে মেট্রোর কারশেডের 25% কাজ শেষ হয়ে গিয়েছিল। এবার বাকি কাজ দ্রুত শেষ করা হবে। মুম্বাইবাসীর স্বার্থেই তা জরুরি। মেট্রো চললে শহরে বায়ু দূষণ কমবে। উদ্ধব ঠাকরে মন্তব্য করেছেন তার ওপর রাগ থাকায় মুম্বাইয়ের ক্ষতি করছে নতুন সরকার। সামনেই বৃহন মুম্বাই পুর নিগমে ভোট, সেখানে অ্যারে কলোনি বড় ইস্যু। উদ্ধব নাকি শিন্ডে, কার ক্ষমতা কত, পুরো ভোটে তার প্রমাণ মিলবে। তবে আপাতত একটা বিষয় পরিষ্কার, মহারাষ্ট্রের সিএম সুপার সিএম পরম্পরা অব্যাহত। রিমোটে সরকার চালাতেন বালা সাহেব, এখন চালাচ্ছেন ফডনবিস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সরকার চলে রিমোট কন্ট্রোলে আর প্রচার চলে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি। আজকেও মহুয়া মৈত্রের টুইটকে কেন্দ্র করে গোলমাল শুরু হয়েছে। আবার বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য টুইটে এই কথা বলেছেন এবং নিন্দা করেছেন। এই টুইটার, এই সকলের ইউজ করা এই টুইটার যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আমাদের অসুবিধা হবে। আমরা যারা সাংবাদিকতায় আছি তাদের অসুবিধা হবে, কারণ এখন খবরের একটা বড় সোর্স টুইটার। সংবাদ মাধ্যম তবু চালিয়ে দেবে। রাজনৈতিক নেতারা কি করবেন?
এত সহজে জনসংযোগের সুযোগ কিন্তু তারা হারাবেন। ভারতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় 2.5 কোটি। হঠাৎ টুইটার বন্ধ হয়ে গেলে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া হবে, সেই আশঙ্কা কিন্তু এখনই নেই। তবে টুইটারকে কেন্দ্রীয় হুঁশিয়ারি দিয়ে রেখেছে, কথা না শুনলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। টুইটার আবার পাল্টা মামলা ঠুকে দিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। এখন কর্ণাটক হাইকোর্টকে স্থির করতে হবে কে ঠিক কে ভুল। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদকে কেন্দ্র করে টুইটারের সঙ্গে সরকারের বড় রকম সংঘাত বাধে। টুইটারের মাধ্যমে ভুয়ো খবর ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে কেন্দ্রীয় সরকার। মত প্রকাশের স্বাধীনতার যুক্তিতে এরকম বহু পোস্ট ছড়িয়ে দিতে রাজি হয়নি টুইটার। উপরন্তু নিয়ম ভাঙার অভিযোগ তুলে নানা সময় তারা নানা রাজনৈতিক নেতার অ্যাকাউন্ট ব্লক করে দেয়। কোভিড মোকাবিলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বা খালিস্তান সমর্থনে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করেও সংঘাত হয়। সেটাই এবার নতুন মাত্রা নিতে চলেছে। তথ্য প্রযুক্তি আইন বলছে জাতীয় নিরাপত্তা সহ নানা কারণে সরকার মনে করলে সোশ্যাল মিডিয়ার যে কোনো পোস্ট ব্লক করতে পারে। 28 জুন টুইটারের কাছে পৌঁছায় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নোটিশ। বলা হয় টুইটার নিয়ম মানছে না, ফৌজদারি মামলা করা হবে। টুইটারের পাল্টা দাবি, তারা মোটেও ভারতের তথ্য প্রযুক্তি আইন ভাঙেনি, বরং সরকারি অফিসাররা আইনের বাইরে গিয়ে নানা দাবি করছেন। নির্দেশ মানার জন্য টুইটারকে 4 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়। সময় পেরোতেই তারা আদালতে চলে গেল। কর্ণাটক হাইকোর্টে টুইটারের তরফে মামলা দায়ের করা হয়েছে। বলা হয়েছে সরকার কয়েকটি রাজনৈতিক দলের পোস্ট সরাতে চায়, কিন্তু তা করতে গেলে মত প্রকাশের স্বাধীনতায় হাত দেওয়া হবে। সরকারের দিক থেকেও এসেছে পাল্টা প্রতিক্রিয়া। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর টুইট করেছেন, ভারতে বিদেশি সংস্থারও আদালতে যাওয়ার অধিকার আছে, কিন্তু ভারতে ব্যবসা করতে চাইলে সবাইকেই দেশের আইন নিয়ম মেনে চলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার পোস্ট সরানোর জন্য সরকারি পদক্ষেপের নিরিখে ভারতই এখন বিশ্বে 1 নম্বর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 2021-এ নতুন তথ্য প্রযুক্তি বিধি নিয়ে আসে কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয় অভিযোগ পাওয়ার পর দ্রুত আপত্তিকর টুইটার হ্যান্ডেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। টুইটারের সুরক্ষা কবচ তুলে নেবে কেন্দ্রীয় সরকার। এই সুরক্ষা কবচটা কি? টুইটারে কেউ যদি কিছু লেখেন তার জন্য টুইটারকেই দায়ী করা হবে না। এই রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হলে যে যা লিখবে তার জন্য কিন্তু টুইটারকেই দায়ী করতে পারবে কেন্দ্র। প্রতি মামলায় কমপ্লায়েন্স অফিসারকে কোর্টে হাজিরা দিতে হবে। টুইটার কি অপরাধ করেছে যে কেন্দ্র সুরক্ষা কবচ তুলে নেবে? কয়েকটি আপত্তিকর পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল কেন্দ্র, টুইটার তা শোনেনি। তাদের পাল্টা অভিযোগ, কেন্দ্র অভিযুক্তদের নোটিশ দেয়নি, কারণ দর্শাতে বলেনি, সরাসরি তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছে। এটা একপেশে সিদ্ধান্ত। টুইটারের আরও অভিযোগ, দাগি অ্যাকাউন্টগুলির অধিকাংশই বিরোধী রাজনৈতিক দলের অফিসিয়াল অ্যাকাউন্ট। আবার এটাও সত্যি যে টুইটারের অপব্যবহার। নুপুর শর্মার মন্তব্যে বিক্ষোভ হয়েছে, অগ্নিপথ বিতর্কে বিক্ষোভ হয়েছে। সব ক্ষেত্রেই আগুনে কিন্তু ঘি ঢেলেছে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার। আর তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আদৌ হয় তাহলে কিন্তু সেটা হবে সাইবার স্পেসে। এরকম একটা কথা সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞদের তাদের মধ্যে ইদানিং বেশ প্রচলিত। আর সেই যুদ্ধে এগিয়ে কে? চীনকে বাদ রেখে তালিকা তৈরি রাখা যাবে না। চীনের হ্যাকারদের দুনিয়া জুড়ে সুনাম, মানে ওই দুর্নাম আর কি। আমাদের দেশে নানা সরকারি ওয়েবসাইট মাঝে মাঝে হ্যাকিংয়ের শিকার হয়। আঙুল ওঠে কিন্তু সেই চীনের দিকে। অপরাধী হ্যাকাররা যেরকম আছেন, তেমন দেশে এথিক্যাল হ্যাকাররাও আছেন যারা সরকারের হয়ে কাজ করেন। চীনের এমন হ্যাকারদের কাজকর্মকে অবশ্যই এথিক্যাল বলা যাবে না, এবং যদিও বলা হয় তা নিয়ে অনেক বিস্তর প্রশ্ন থাকবে। চীনা হ্যাকাররা অন্যান্য দেশের ক্ষতি করছেন, কিন্তু নিজের দেশের সহনাগরিকদের কি তারা রেহাই দিচ্ছেন? এই প্রশ্নটাই এখন বড় আকারে সামনে আসছে। তৈরি হচ্ছে সন্দেহ, কারণ চীনের প্রায় 70% মানুষের ব্যক্তিগত নানা তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে আশঙ্কা। আর এর পেছনে চীনেরই কারো হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চীন নাগরিকদের উপর নজরদারি চালায়, তাদের ব্যক্তিগত তথ্য জমিয়ে রাখে বলে বারবার অভিযোগ ওঠে। নানা সার্ভারে রাখা থাকে এইসব তথ্য। এইবার সাংহাই পুলিশের ডেটাবেস থেকে তথ্য চুরি হয়েছে বলে
আশঙ্কা করা হচ্ছে, যাহার সহজ মানে সরকার অনৈতিকভাবে নাগরিকদের তথ্য সংগ্রহ করছে, আর পোয়াবড় হচ্ছে কাদের? হ্যাকারদের। জনসংখ্যা প্রায় 145 কোটি, তার মধ্যে 100 কোটি মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে। দাবি এমনই, চীনের নাগরিকদের তথ্য যদি এভাবে হ্যাকারদের হাতে চলে যায় তাহলে এটাই বিশ্বের বৃহত্তম ডেটা চুরি। টুইটটা করেছেন ছাংপেং ঝাও। চীনে জন্ম, থাকেন কানাডা, সিঙ্গাপুরে। পরিচিত সিজেড নামে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিনান্সের প্রতিষ্ঠাতা সিইও। ঝাওয়ের দাবি, এশিয়ার এক দেশের নাগরিকদের ডেটা চুরি হয়েছে। তাদের গোয়েন্দা টিম এই চুরির খোঁজ পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন দেশটা হলো চীন। ঝাও বলছেন, ডার্ক ওয়েবে 100 কোটির বেশি মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বলা হয়েছে 100 কোটি মানুষের নাম, ঠিকানা, ফোন নম্বর, পুলিশ ও মেডিকেল রেকর্ড সহ অন্যান্য তথ্য বিক্রি আছে। 23 টেরাবাইট তথ্যের জন্য দাম বলা হয়েছে 10 বিটকয়েন বা ভারতীয় মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকা। চুরির জিনিস বিক্রির জন্য ডার্ক ওয়েবে চায়না ড্যান নামে এক হ্যাকার বিজ্ঞাপন দিয়েছে। তাকে চিহ্নিত করা যায়নি। কে কিনবে এইসব ব্যক্তিগত তথ্য? বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত সাংহাই ন্যাশনাল পুলিশের ডেটাবেস থেকে তথ্য চুরি হয়েছে। হ্যাকারদের হাতে মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্য চলে গেলে তা আমজনতার আর্থিক সুরক্ষার পক্ষেও চিন্তার। বেজিং এখনও এ বিষয়ে তাদের চূড়ান্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে চীনের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। চীনের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা রকম আলোচনাও চলছে। চীনা নাগরিকদের তথ্য চুরি নিয়ে জল্পনা এই প্রথম নয়। কমিউনিস্ট সরকার এজন্য আইনে কড়াকড়িও করেছে, তবে কাজ হচ্ছে কই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কমতে কমতে কমিউনিস্ট দেশের সংখ্যা এখন মাত্র 5: চীন, উত্তর কোরিয়া, কিউবা, ভিয়েতনাম এবং লাওস। সাবেক কমিউনিস্ট দেশগুলি বলতো তাদের দায়িত্ব হলো আমজনতা রুটি কাপড়া মাকানের ব্যবস্থা করা। কমিউনিস্ট চীনে শ্রমিকের নিরাপত্তা নিয়ে ঢের প্রশ্ন। সরকার রুটি কাপড়া মাকানের ব্যবস্থা কতটা করতে পারছে, স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, আমজনতার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে পারছে না চীন। বজ্র আটুনি ফসকাগিরো হয়ে গেছে। আমাদের দেশে বজ্র আটুনিটা নেই, তবে সরকারি নিয়ন্ত্রণ আছে বলেই মানুষ তার সুফলও পান। দুদিন আগেই কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে এখন থেকে আর কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে সার্ভিস চার্জ নেওয়া যাবে না। এর কতটা প্রভাব পড়তে চলেছে আপনার খাবারের বিলে? আসুন দেখি কতটা খরচা কমতে পারে আমার এবং আপনার। সার্ভিস চার্জ, এই শব্দটা এবার থেকে রেস্তোরাঁর বিলে আর দেখা যাবে না। অগ্নিমূল্য বাজারে একটু হলেও স্বস্তি, কিন্তু কতটা? সহজ একটা অঙ্ক কষে দেখানো যাক। ধরুন আপনি পরিবারের সঙ্গে গেছেন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে। আপনি যা যা অর্ডার করেছেন তার মূল্য 1000 টাকা। এর সঙ্গে যোগ হয় 18% জিএসটি, অর্থাৎ 180 টাকা। তার সঙ্গে এতদিন যোগ হতো 10% সার্ভিস চার্জ, অর্থাৎ আরও 100 টাকা। সব মিলে বিলের অঙ্ক দাঁড়াতো 1280 টাকা। কিন্তু এবার থেকে বিলে 10% সার্ভিস চার্জের অংশটা বাদ যেতে চলেছে। তাই মোট বিল কমে দাঁড়াবে 1180 টাকায়। তাই 1000 টাকার খাওয়া দাওয়া করলে বিলে অন্তত 100 টাকা সাশ্রয় হতে পারে আপনার। সার্ভিস চার্জ নেওয়া উচিত নয়, আর নিলেও সেটা লিগালি নেওয়া উচিত। প্রপার ডকুমেন্ট বা বিলিংয়ের সাথে যেটা যদি থাকে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত সরকারের। সার্ভিস চার্জেস লেভি যেগুলো করা হচ্ছে সেগুলো রেস্টুরেন্টে অ্যাডিশনাল ইনকাম হয়ে যাচ্ছে। সেই জন্য আমার মনে হয় ওটা না নেওয়াই উচিত। অ্যাজ ইট ইজ ওদের রেটসগুলো এমনি হাই থাকে। কিন্তু মনে করি যে সার্ভিস চার্জ গেস্টদের থেকে নেওয়াটা উচিত নয়। যদি গেস্ট আমাদের খাবার সার্ভিস ভাল লাগে তারা এমনি আমাদের ছেলেদের যারা ওয়েটার রয়েছে, স্টুয়ার্ড রয়েছে, তাদের টিপস দিয়ে যাবে। তো আলাদা করে তাই আমরা কখনো নিয়ে সার্ভিস চার্জ নিইনি গেস্টদের থেকে। এবার থেকে বিলে নজর রাখুন। যদি বিলে দেখতে পান জিএসটি ছাড়া অন্য কোনো বাড়তি চার্জ বা কর বসানো আছে, প্রশ্ন করুন।
উত্তর না পেলে আইনি পথে অভিযোগ জানানোর রাস্তাও তো আছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।